ভালো বলছে, সে হয়তো এটাতে বেশি টাইম দেয় না। স্যার মানে হচ্ছে যারা মনে করেন যে ভালো বুঝেন তারা বলেন যে আমরা তো পারবো, আমাদের একটু প্র্যাকটিস করার দরকার নাই। ওরা মানে প্র্যাকটিস করাটা ছেড়ে দেন। আর যারা একটু বুঝেন যে কম বুঝেন তারা ওটার উপরে লেগেই থাকেন যে ওইটা আমার শিখতেই হবে, এরকম মন মানসিকতা থাকে। এটাও একটা পয়েন্ট, আসলে অনেকগুলো পয়েন্ট কাজ করে। এর মধ্যে একটা কি হয়, বেশিরভাগ যেটা হয় এই যে মানে নিজের মধ্যে এক স্যার আমি ধরনের বলতে ভাব স্যার চলে একটা আসে। জিনিস অ্যাড করি স্যার। জি বলেন। এই যারা স্যার খুব, আমরা যাদেরকে স্যার খুব খুব মেধাবী আমরা যাদেরকে মনে করি স্যার, ওদের দ্বারা কিন্তু সমাজের উপকার খুবই কম হয় স্যার। ওরা বড় আমাদের একটা চাকরি নেয় আর সমস্ত জীবন এই চাকরিতে আর বাচ্চা কাচ্চা স্ত্রীকে নিয়ে তার জীবন কাটায়। আর যারা আমাদের যাদের মেধা কম, ওরা শেষ পর্যন্ত বলে যে আমি তো আর কিছু পারি না, তাহলে একটা প্রতিষ্ঠান করি। এখান থেকে কিন্তু শত শত মানুষ এই বের হয়ে যায় ভালো সেবা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, আপনি সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিছেন, এটা ভালো একটা বিষয়, সমস্যা না। তো এরপর স্যার ওরা ওরা বিদেশ চলে যায় স্যার। দেশের মানে এই, এই, আমরা আমরা ট্যাক্স দেই, বেড দেই, আর ওরা লেখাপড়া করে আমাদের টাকা পয়সা দিয়ে বড় হয়ে শেষ পর্যন্ত বিদেশ চলে যাওয়ার, দেশে আসে না। আমাদের কোনো লাভ হয় না স্যার। কি এরপরে করবে না ধরেন যে। এই ধরেন এই আমাদের বাংলাদেশটা চলে স্যার। যে যারা ওই কি আছে গার্মেন্টস এর, এই গার্মেন্টস এর যে মূর্খ মানুষেরা, এদের 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 টাকা চলে বাংলাদেশ। কৃষিদের টাকায় বাংলাদেশ চলে। এবারে স্যার কি আছে এই যে বিদেশি যারা আছে কর্মচারী, এদের টাকা চলে। আর যারা আমরা বড় বড় শিক্ষিত মানুষ স্যার, ওরা কিন্তু লেখাপড়া করে বিদেশ যায় আর টাকা পয়সা খুব কম পাঠায় দেশে। ঠিক আছে, আপনার অবজারভেশন এটা সঠিক। যাই হোক, আমরা আর প্রসঙ্গে যাই। এখানে স্যার যারা বড় বড় শিক্ষিত আছেন, ওরা তো আমার উপরে স্যার খুব রাগ করবে যে এই তো না, তাইলে এইরকম আমি কথা। বলি, আমি একবার একটা সেমিনারে গেছিলাম, সাইফুরস নাম শুনছেন তো, উনার সেমিনারে। এই সাইফুর যে হুজুর যিনি আর কি, উনার সরাসরি উনার সেমিনারে আমি গেছিলাম। তো উনি বলছিলেন যে আপনাদের মধ্যে যারা গোল্ডেন এ প্লাস আছে এবং এ প্লাস আছে, তারা কাজ করবেন আপনাদের মধ্যে যারা বি কিংবা বি মাইনাস আছে তাদের প্রতিষ্ঠানে। এটাই হচ্ছে নিয়ম। অতএব আপনি তাদের অবহেলা করার কোনো কারণ নাই। উনি সরাসরি বলছিল আর কি, যে যারা এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস পাইছে, ওরা বড় একটা কেরানি হবে, চাকরি হবে, অফিসার হবে, আর কিছুই না। কিন্তু ও কাজ করবে কোথায়? এই বি এবং বি মাইনাস যারা বড় বড় প্রতিষ্ঠান করবে, তাদের প্রতিষ্ঠানে ওরা কাজ করবে এসে স্যালারি নিয়ে। যারা ভালো রেজাল্ট করছে ওরা তো চাকরি করার জন্যই যাবে। আর যারা বাজে রেজাল্ট আছে ওরা বিভিন্ন প্রতিষ্ঠান করবে। ওই প্রতিষ্ঠানগুলোতে, যেমন রাগিব আলী একটা প্রতিষ্ঠান করবে, আর ওই প্রতিষ্ঠানে শিক্ষিত যারা আছে ওরা চাকরি করবে। সেটাই তো উনি সাইফুরস বলছিলেন আর কি, ওই যে আমাদের সাইফুরস প্রতিষ্ঠান তো দেখছেন আপনারা। এটা তো ভিন্ন কথা স্যার, এটা তো আমাদের এই টপিকের সাথে যাচ্ছে না। আমরা এখন যে টপিক নিয়ে কথা বলতেছি এটা তো এই টপিকের সাথে যাচ্ছে না, এটা অন্য বিষয়। হ্যাঁ, এটা নুরুদ্দিন ভাইয়ের প্রসঙ্গক্রমে বললাম আর কি। তো আমাদের মূল প্রসঙ্গ যেটা ছিল, যে আমরা যে যদি একটা কোর্সের মধ্যে মানে এই মুহূর্তে আপনাদের মধ্যে যারা কম বুঝেন ফাইবার, আর যারা মনে করেন ফাইবারে অ্যাকাউন্ট আছে, ধরে নিচ্ছেন যে আমি তো ফাইবারে অনেক কিছু হয়ে গেছি, তো তাদের জন্য আমরা বলছি যে আপনি এখানে মানে তাদের অবহেলা করবেন না, কিংবা যারা কম বুঝেন তারা জিয়াতে বোগার প্রয়োজন নাই। কি বলেন? মানে আপনি হতাশায় বোগার কিছু নাই। আপনি হয়তো যে জি স্যার। এখন ভালো বুঝে তার চাইতেও বেশি বুঝতে পারেন কোর্স শেষে, কিংবা 1 বছর পরে, 2 বছর পরে। এটা হতে পারে, এটা চেঞ্জ হয়, এটা নিয়ে আপনি হতাশ হওয়ার কিছু নাই। কিংবা যে ভালো বুঝেন উনিও বেশি মানে এই অহংকার নিলে আবার উনিও দেখা যেতে পারে যে শেষ পর্যন্ত উনিও যা বুঝেন ওইখানের মধ্যে আটকে আছেন, আগাইতে পারতেছেন না। ঠিক না? এই প্রসঙ্গে আমরা আসছি যে আমরা ফাইবারে যাব, যারা একটু কম বুঝে তাদের আমাদের অবহেলা করার কিছু নাই। তাদের কাছ থেকেও আমরা হয়তো একদিন শিখব। বুঝতে জি পারছেন? স্যার। তো এজন্য আমরা সবাই সমান আগ্রহ নিয়েই জয়েন হব, যাতে আমি কম বুঝে অমুক বেশি বুঝে ও পারবে আমি পারবো না, এ ধরনের মেন্টালিটি আমাদের থাকলে হবে না। স্যার অবশ্যই স্যার। সেটাই। যাই হোক, আমি তো স্ক্রিন শেয়ারে নাই। আপনারা কি সবাই পাসপোর্ট সাইজ ছবি বানাইতে পারেন? জি স্যার পারি। জি স্যার পারি। হ্যাঁ স্যার পারি।
আর আমরা পারি না স্যার, দেখেন স্যার। তাই এটা দেখালো ভালো হবে স্যার। না আসলে আপনারা সবাই এটা পারেন, কিন্তু হয়তো ওই বিভ্রান্ত হচ্ছেন এই ছবি দেখে। আপনি যদি একটা ফ্রেম নেন, ফ্রেম বুঝেন তো? জি স্যার। ফ্রেমের কাজ আমরা দেখাইছি না? ফ্রেমের তো আপনি 50 mm আর 40 mm একটা ফ্রেম নিতে পারেন, এটা কোনো বিষয় না। একটা রেক্টেঙ্গুল বক্স এই সাইজের নিতে পারেন, আপনি পারেন না? স্যার, জি স্যার। তো ফ্রেমের মধ্যে কোনো ছবি ছেড়ে দিলে ফ্রেমের বাইরের অংশতে ছবিটা দেখায় না, এটা তো আপনারা জানেন। জি স্যার। জি কিন্তু ছবিটাকে রিসাইজ করা যায়। জি তো যদি ছবি রিসাইজ করা যায় তাহলে ফেসটা রাখবেন আপনি 60 থেকে 70% মধ্যে, ঠিক আছে? তো এই পার্সেন্টেজ হিসাব জি, আপনি স্যার। কীভাবে করবেন? ওইটা আসলে এক্সাক্ট করতে হয় না, কারণ এখানে ওই যে 60 থেকে 70% মানে কি, এটা হচ্ছে যে আসলে সবার ফেসের গঠন একরকম না, বুঝছেন? তো জি, স্যার। এটা এভারেজ, যেটা বলতে চাচ্ছে যে ধরেন আপনি 40% 20% 20% দুই দিকে রেখে দিলেন আর মধ্যখানে রাখলেন 60, তাহলে কত হইলো? 100%। জি হ্যাঁ। এটা সিম্পল হিসাব। আপনি এই যে লাল দুইটা লাইন আছে দেখতে পাচ্ছেন, এটা উপর থেকে 20%। 20% কেন আপনি বাইর করতে পারবেন না? আপনার টোটাল ছবিটা যদি 100% হয়, তার 20% কত লিখে দিলে ওই ছবিটাই এরকম হয়ে যাবে। আপনি এই ফ্রেমের সমান আরেকটা ফ্রেম তৈরি করে যদি পার্সেন্টেজে গিয়ে লিখেন 20%, তাহলে যা আছে তার 20% হয়ে যাবে, ঠিক না? জি, এটা স্যার। ছবিকে আমরা পার্সেন্ট দিয়ে ছোটো বড়ো করছি, দেখছি তো এটা। না স্যার, কি মনে নেই। বলেন? রেগুলার আমরা মনে নেই, ছবিটা স্যার। পার্সেন্ট দিয়ে ছোটো বড়ো। পার্সেন্টটা মনে হয় পার্সেন্টটা স্যার মনে হয় দেখাই নাই? জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা না। এখন দেখি সমস্যা কি। এটা দেখাইছি আমি, আপনাদের রেকর্ড বাজিয়ে দেখাইতে পারি, এটা সমস্যা না, কিন্তু যাচ্ছি না আমি ওইদিকে। আমার ক্লিয়ার মনে আছে কি এটা? হয়তো ভুলে গেছি স্যার। হ্যাঁ এটাই, হয়তো স্যার। স্যার ভুলে গেছি স্যার, আমার ভুল হইতে পারে স্যার। সেটাই, অসুবিধা নেই, আমরা দেখতেছি। তো আমি যদি এটার মধ্যে একটা ছবি নিয়ে আসি, আমরা এই স্মার্ট অবজেক্ট করে নিয়ে আসতেছি। ছোটো পিকচারই আনি, বুঝছেন? এখানে বড় পিকচারে ঝামেলা হবে। এই যে ছবিটা আছে, এখানে লাইনে যদি আমি ক্লিক করি তাহলে কি হয়? এই জায়গার মধ্যে ওয়াইড হাইট এগুলো দেখাচ্ছে না? জি স্যার। জি তো এখন এই ছবিটাকে আমি ডাবল করি, এটাকে যদি আমি এই ছবিটাকে যদি আমি এখন লাইনের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে যে কন্ট্রোল বাটনগুলো আসছে, এখানে দেখা যাচ্ছে ওয়াইড যতটুকু আছে চেন দেওয়া আছে, এটাকে যদি আমি এখন 50% করি, 50, তাহলে ঠিক তার অর্ধেক হচ্ছে। এটা আমরা একটা ক্লাসে এরকম দেখাইছি পাশাপাশি করে, যে এই ছবিটা যতটুকু আছে যদি ওইটা- দুইটা করি এরকম হবে। জি, এখন স্যার। আপনার মনে পড়ছে? মনে- মনে হয় এই ছবিটা দিয়ে আমি দেখাইছিলাম মনে হয়। না এই জমি না স্যার। দেখাইছেন স্যার? জি স্যার। আচ্ছা যাই হোক, ওই যে আপনাদের আগে বললাম যে আপনি যে প্রসঙ্গে আছেন ওটা ভুলে যান। এই ভুলে যাওয়াটা আসলে আমাদের গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এবং এটার থেকে যখন আপনি বাইর হয়ে আসবেন আপনি সামথিং হয়ে যাবেন। আপনারা আপনি অস্তিত্ব সংকটে ভুগবেন না, বুঝছেন? অস্তিত্ব সংকট বুঝেন? না স্যার। আচ্ছা তাইলে আমি এটাকে যদি 20% করতে চাই তাহলে কি হবে দেখেন। এই যদি আমি এভাবে করি, ধরেন একটু ব্যাক করি, এই 20%টা আমি দুই দিকে না করে শুধু হাইট থেকে করব, এটা উঠিয়ে দিলাম, হাইটটাকে আমি 20% করলাম। তাহলে এই ছবি থেকে এতটুকু আমার খালি রাখতে হবে, আর এখানে এতটুকু আমার খালি রাখতে হবে। এটার মধ্যে আমার ফেস থাকতে হবে, ঠিক না? জি স্যার। 20% বাইর করে আমরা বুঝছি,
যা আছে তার 20% হবে, আপনার টেনশনের কিছু নাই। এখন কি আপনার পাসপোর্ট সাইজ ছবি বানাইতে পারবেন? আমার মনে হয় Concept-টা যারা বুঝতেছি পারেন না, না তাদের জন্য এটা প্রজেক্ট হিসাবে দিয়ে দিই আমি, না দেখি, আপনারা একবার চেষ্টা করেন। আমার মনে হয় সবাই পারবেন। দেখিয়ে দিলে এটা আপনার করা হলো না, ঠিক না? মোটামুটি আপনাকে আমি ক্লুগুলো দিয়ে দিলাম যে কি কি করতে হবে আপনাকে। এখন আপনি নিজে এটা করেন। আপনাদের এই ছবিটা আমি দিয়ে দিব আপলোড করে, যেটা দিয়ে আপনি সাইজটা দেখবেন এটা, ঠিক আছে? কোনো সমস্যা? বুঝতেছি না কি করবো। হ্যালো, জি স্যার। আপনারা কি চ্যালেঞ্জ স্যার। নিতে চাচ্ছেন না আমি দেখিয়ে দিব চাচ্ছেন? দেখিয়ে দেন স্যার। কেন আপনি চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন না কেন, ওটা বলে না আমাকে। এটা তো আমি কালকেও দেখিয়ে দিতে পারি, কিন্তু আপনি না দেখে করার চিন্তা করতে পারবেন না কেন? পারবো স্যার। এটা আসলে খুবই ভেরি ইজি, এই জন্য আমি চাচ্ছি না যে আপনাকে কারণ এখানে আপনাদের অনেকেই জানে বলছে শুরুতে, বুঝতে শুনতে পারছেন। তার মানে হচ্ছে কি এটা আসলে একা একা জানা সম্ভব। তো আমি চাচ্ছি এই কনফিডেন্সটা আপনার গ্রোথ হোক, যে আপনি একটা বিষয় নিজে চিন্তা করে বাইর করে করতে পারেন। ট্রাই করেন, না হলে আমরা নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নাই। জি স্যার। নেট স্লো নাকি বেশি? ইউটিউব ফেসবুক লোড হইতে অনেক সময় নিচ্ছে, মানে একটা পিকচার আসতে কত সময় নিচ্ছে। ঠিক আছে, তাইলে আমরা ফটোশপে এখানে কিছু বিষয় আছে আপনারা দেখছেন, ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও, এগুলো দেখছেন? হ্যালো, না স্যার, দেখা হয়নি। স্যার 15 এগুলো আসেই না। ঠিক আছে, কিন্তু এগুলো আসে ওইবারে আসে না, আচ্ছা আসে ওইবারে আসে না, থাকলেও আসে। যাই হোক, আপনি জেনে রাখলে তো পরে যখন আছে। 19 ব্যবহার করবেন তখন পেয়ে গেলেন, তখন আর আপনার সমস্যা হলো না, ঠিক না? যেগুলো অপশনের মধ্যে খুঁজে বের করতে হয়, মানে এইভাবে স্ক্রিনটা আসে না, আচ্ছা, অন্যভাবে আসে। বুঝতে ওইবারে পেরেছি। আসে না, ঠিক আছে। আপনি যখন কোনো ফটো ডিজাইন করবেন, ধরেন একটা বিজ্ঞাপন, একটা কোনো ধরনের এড আছে না, আমরা বিভিন্ন এড তৈরি করি। তো এড তৈরি করতে গেলে আপনার কী সাইজ নেবেন আপনি, তো ওইটা ডিপেন্ড করে যে আপনার এই কোন ডিভাইসের মধ্যে এটা আপনি করবেন, প্রেজেন্ট করবেন। আপনি যদি চান যে আপনি আমার এই ডিজাইনটা শুধু ডেস্কটপে যারা ব্যবহার করে তারাই দেখবে, তো ডেস্কটপে একটা স্ক্রিন সাইজ আছে, ওইটা আপনি দিয়ে দিতে পারেন। তো মূলত আপনি দেখবেন একটা বিষয় প্রথমে আমরা দেখি যে 72 পিক্সেল, সব জায়গার মধ্যে 72টাই আছে। যখনই আপনি অনলাইনে যাবেন, স্ক্রিনে যাবেন, এটা হচ্ছে 72 পিক্সেল পার ইঞ্চি। পিপিআই দেখছেন লেখা আছে, জি স্যার। হ্যাঁ। জি। পিপিআই। যদি আপনি প্রিন্টে যান সবসময় 300 পাবেন, 300 পিপিআই। কেন বলেন তো? প্রিন্টের ফাইলের রেজুলেশন বেশি থাকতে হয়, আর ওয়েবে যেগুলা হয় এগুলাতে কম থাকতে হয়, আপলোডের সুবিধার জন্য। এটা মোটামুটি হয়েছে। আর কারো কোনো যে আছে এই ব্যাপারে কথা আছে? স্যার প্রিন্ট আমরা স্যার এই সিএমওয়াই কে ব্যবহার করি, কালার। হুম, এটাতে কোনো এফেক্টের জন্য নাকি বুঝতেছি না। এটা আসলে মানে মোটামুটি স্থায়ী একটা বিষয়, যেটা হচ্ছে প্রিন্টার যে ডট পার ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চি যে সাপোর্ট করে, প্রিন্টার সাপোর্ট করে মূলত এই 300 পিক্সেল, বুঝছেন? পার ইঞ্চিতে 300 পিক্সেল, এই ঘনত্বেই একটা কালি প্রিন্টার সংরক্ষণ করে মানে আউটপুট দিতে পারে।
এটা এক্সাক্ট, এটা ঘনত্ব, এটা আপনাকে রাখতেই হবে। আর যখন আপনি জিএতে যাবেন, ওয়েবে যাবেন, এটা ফিক্স 72, এখানে আপনার পরিবর্তন করার কিছু নাই, কোনো চেঞ্জ করতে পারবেন না বেলু, বুঝতে পারছেন? এটা সুনির্দিষ্ট একটা স্ক্রিন, ডিজিটাল স্ক্রিন 72 পিক্সেলে প্রদর্শন করে কালার, এর কমও না বেশিও না, বুঝতে পারছেন? যে কোনো ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলেন, দেখবেন 72 পিক্সেলেরই ছবি আসছে। জি স্যার। তো এটা ফিক্সড। আপনি যখন একটা কাজ করবেন, আপনি বুঝতে হবে কি কাজ করবেন, আপনি প্রিন্টের জন্য করবেন নাকি ওয়েবের জন্য করবেন। প্রিন্টের জন্য করলে আপনার সেটিংসটা একরকম, ওয়েবের জন্য করলে আরেক রকম। তো কি এটা এখানে বলে দিছে ক্লিয়ার, ঠিক না? তো যখন আপনি প্রিন্টে যাবেন, লেটার সাইজ, লিগ্যাল সাইজ, A4, A6 এই গল্পগুলো আসবে আপনার, ঠিক না? এবং এখানে সব সময় অল টাইম 300 পার ইঞ্চি, এখানে আপনি কোনো পরিবর্তন করতে যাবেন না। জি স্যার। এটা তো আপনি কাস্টম পাচ্ছেন, আপনি নিজে যদি আবার একটা স্যার প্রিন্টে বড় ফাইল হইলে, এটা বড় ছোটোর সাথে সম্পর্ক না। প্রিন্টে বড় ফাইল হইলে কি রেজুলেশন কি? শুনেন, না, প্রিন্টের ক্ষেত্রে বড় ফাইল হইলেও কি রেজুলেশন? রেজুলেশন একই থাকবে। রেজুলেশন মানে ফাইল বড় কিংবা ছোট না। আচ্ছা, আপনারা কি বুঝেন যে রেজুলেশন মানে কি ছবি বড় এবং ছোট? না স্যার। না স্যার, প্রতি ইঞ্চিতে পিক্সেলের পরিমাণ। হ্যাঁ, ঘনত্ব, কতটুকু ঘনত্ব আছে ছবিটার মধ্যে, রঙের, কালারের। এটা একটা ছোট ছবির মধ্যেও 300 পিক্সেলের ঘনত্ব থাকতে পারে, আবার বড় ছবির মধ্যেও 100 পিক্সেলের ঘনত্ব থাকতে পারে, ঠিক না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে ছবির ছোট বড় আর ছবির ঘনত্ব দুই বিষয়, এটা ক্লিয়ার? এই ব্যাপারটা আসলে সবাই ধরতে পারে না, অনেকেই ধরতে পারে না। নুরুদ্দিন ভাই কি ধরতে পারেন বিষয়টা? রেজুলেশন আর সাইজ, ওয়াইড, হাইট আর রেজুলেশন, এটা 3 জায়গা কেন লিখবে? যদি সাইজের ব্যাপার হইতো তিনটা একই হইতো। নুরুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই নাই, ঠিক আছে। তো আমরা যেটা বলছি যে আমাদের এখান থেকে প্রিন্টের জন্য যদি আমি কোনো কাজ করতে চাই, এখান থেকে আমার চয়েস করতে হবে। এখান থেকে বলতে কি, বিভিন্ন সাইজ, রেডিমেড সাইজ আছে। এই সাইজ আসলে কি, আপনি যদি পেপার সাইজ লিখে সার্চ দেন যেতে অনলাইনে, আপনি দেখবেন যে পেপারগুলো যখন তৈরি করা হয়, একটা মিলে, পেপার মিলে যখন পেপার তৈরি করে, পেপারটা তো ওরা বড় শিট তৈরি করে। পেপার প্রথম যখন মেইলে তৈরি হয়, শিটগুলো আপনারা দেখছেন, এই তখন ধরেন আপনি এই সাইজের আপনার 8টা হতে পারে পাশাপাশি, প্রায় এরকমই একটা শিট তৈরি হয়। তো ওরা কী করে, তারপরে বিভিন্ন কোম্পানি যখন কাগজ বিক্রি করে, ওরা বিভিন্ন স্ট্যান্ডার্ড সাইজ আছে, ইন্টারন্যাশনাল কিছু রুলস আছে। এই সাইজগুলা কোন সাইজের বেশি মার্কেটে চাহিদা, ওই অনুযায়ী ওরা এই পেপারটাকে কাটিং করে। এখানে কিন্তু জটিল একটা ম্যাথ আছে। একটা কাগজ থেকে সর্বোচ্চ এই সাইজের কতটা পেপার বাইর করা যাবে, ওরা বিভিন্ন অ্যাঙ্গেলে হিসেব করে এটা স্ট্যান্ডার্ড করে রাখে। যে যদি A6 সাইজের কাগজ নেই একটা শিট থেকে, কতটা আসবে সর্বোচ্চ কাগজ নষ্ট না করে, বিভিন্ন অ্যাঙ্গেলে ওরা পরিমাপ করে বসিয়ে সর্বোচ্চ সাইজ নিয়ে আসে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমাদের তখন কি করতে হবে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ কাগজের। আপনি তো কাগজে প্রিন্ট দিবেন, কাগজ তো আপনি বানান না, ঠিক না? আপনি কি কাগজ তৈরি করেন? না স্যার। আপনি কিনে নিয়ে আসেন। তো কিনে নিয়ে আসতে হলে বিভিন্ন সাইজের কাগজ বিক্রি হয় বাজারে, আপনি এর মধ্য থেকে একটা কিনে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি ওই লিগ্যাল সাইজের কাগজ কিনবেন, নতুবা লেটার সাইজের কিনবেন। এইভাবে বিভিন্ন সাইজ আছে, এখানে যে কোনো একটা সাইজের পেপার আপনি গিয়ে দোকানে বলতে হবে, ওরা দেবে আপনাকে। আপনি যদি A4 বলেন, A4 সাইজের কাগজ দেবে আপনাকে, 500 পেজের একটা প্যাকেট আছে, এটা দিয়ে দেবে, ঠিক না? জি স্যার। তো এই হচ্ছে কাগজের একটা স্ট্যান্ডার্ড সাইজ। যে কোনো একটা সাইজ নিয়ে আপনাকে কাজ করতে হবে যদি আপনার কাজটা প্রিন্ট করতে চান। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। যদি আপনি এখন ফেসবুকের জন্য একটা বিজ্ঞাপন তৈরি করবেন, ইউটিউবের জন্য প্রোফাইল পিকচার তৈরি করবেন, কিংবা ব্যানার তৈরি করবেন, তখন আপনাকে কোথায় যেতে হবে? ওয়েবের মধ্যে।
ওয়েবে আসলে আপনি যে এই সাইজগুলোই নেবেন এরকম আপনাকে কেউ বলে দিচ্ছে না। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আপনাকে বোঝার সুবিধার জন্য। যেভাবে আপনি যদি প্রিন্টে যান সবসময় যে এই সাইজেই প্রিন্ট করবেন এরকম কিছু না। আপনি লেটার কাগজকে ঠিক মাঝামাঝি কেটে ফেলতে পারেন, ঠিক না? স্কেল দিয়ে কেটে দুইজনের দুইটা অ্যাড্রেস লিখতে পারেন এক কাগজের মধ্যেই। তখন স্যার। সাইজটা হবে কি কাস্টম সাইজ, তখন আপনি নিজে একটা সাইজ ক্রিয়েট করতে হবে, জি বুঝতে স্যার। পারছেন? তবে এটার মানে পিপিআইটা কিন্তু আপনার 300ই রাখতে হবে। এই মেজারমেন্টটা পার্মানেন্ট প্রিন্টের জন্য। জি। তো যাই হোক, এটা আমরা বুঝছি। সেম কীভাবে এখানে যে আপনি এই সাইজটাই সবসময় দিবেন এরকম জরুরি কিছু না, কিন্তু এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আপনাকে ধারণা রাখতে হবে যে এই স্ট্যান্ডার্ডগুলোই মেনটেন করা হয়। আর একটা লোগোর জন্য পিপিআই কত? লোগো তো আপনি যদি প্রিন্ট করেন, লোগোর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে অনলাইন ভার্সন, একটা হচ্ছে প্রিন্ট ভার্সন। আপনি যখন একটা লোগো বানান, অনেকেই এটা করে যে আমরা যখন প্রিন্ট ভার্সন বানাই ওইটার মধ্যে আমরা আসলে লাইট কোনো কালারই ব্যবহার করতে পারি না, সিএমওয়াইকে দিয়ে বানাই, বুঝতে পারছেন? তো ওই কালারটা যদি আপনি অনলাইনে দেখেন ভালো লাগবে না, বুঝতে পারছেন? আকর্ষণীয় হবে না। তো অনলাইনের জন্য আমরা কি বানাই, 8GB দিয়ে লোগোটা ডিজাইন করি। তখন কি হয়, ওটার মধ্যে লাইট থাকে। কিন্তু পাশাপাশি আবার এটা প্রিন্ট যখন আপনি দিবেন কালারটা খুব মার খাবে, কারণ 8GB প্রিন্ট উপযোগী না। তো সাধারণত ম্যাক্সিমাম কোম্পানি অনলাইন এবং অফলাইন দুই ভেরিয়েশনে লোগো তৈরি করে। আপনার প্রশ্নের আনসার বুঝছেন? জি স্যার। এটা আসলে আপনি আস্তে আস্তে বুঝবেন। ডিজাইনের জগৎটা এত সিম্পল না, এখানে অনেক বিষয় আছে। এই যে সেপারেশনটা আপনি দেখলেন, এটা অনেকেই বুঝে না। ভালো ভালো ভিজিটিং কার্ড বানায়, কিন্তু এই 8GB সিএমআইকে 300 পিক্সেল আর 72 পিক্সেল এগুলো তার মাথায় কখনো ঢুকে না, এবং এটা তার প্রয়োজনও সে মনে করে না, সে অস্বীকার করে। সে যা জানে না সেটাকে সে অস্বীকার করে, বলে যে আমার প্রয়োজন নাই। এটা হচ্ছে মূর্খতার পরিচয়, বুঝছেন? আপনি একটা জিনিস জানেন না, সেটা যদি আপনি অস্বীকার করেন আপনার অজ্ঞতাকে, তাহলে আপনি কখনো এটা শিখতে পারবেন না। তো যাই হোক, আমরা যেটা বললাম যে এখানে যখন আমরা আসব, এখানে কিছু সাইজ আছে দেখেন আপনি ওয়েবের মধ্যে। একটা হচ্ছে কমন সাইজ, আপনি কমনলি এই সাইজটা ব্যবহার করতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে। যে কোনো প্ল্যাটফর্ম বলতে কি, আপনি ফেসবুকে একটা পোস্ট দিবেন, একটা পিকচার কিছু লিখে, জি স্যার। এই সাইজটা আপনি নিতে পারেন। কিন্তু আপনি যদি চান, এখানের মধ্যে 3টা ক্যাটাগরি আছে, এখানে 3টা ক্যাটাগরি আছে, 3টা না আরও বেশি। দেখেন আপনি লার্জ, মিডিয়াম, মিনিমাম, স্মল, এই প্রথমে কিছু ক্যাটাগরি। তো এগুলো তো আমরা বুঝি যে আমি ওয়েবের মধ্যে যদি আমি চাই সবচেয়ে বড়োভাবে করে দেখাও আমার এই পেজটা, একবারে ফুল স্ক্রিন হয়, এটা আমি নিয়ে নিলাম। আমি যদি না একটু জায়গা থাক, আমার একেবারে বড়ো করে দেখাতে হবে না, তাহলে আপনি মিডিয়াম নিলেন। মিডিয়ামের পরেও আরেকটা অংশ দিছে, এটা আপনি এভাবে দেখতে পারেন। এটা হচ্ছে 1900 এবং 1000, এটা হচ্ছে 1400 এবং 900, এটা হচ্ছে 1000 এবং 700। জি স্যার। এটা আসলে কি, এটা কি আপনি দেখবেন? একটু আপনি এক্সাম্পল দেখাই, এটা আসলে কি। এই জায়গা দেখেন আপনি, এটাই হচ্ছে সেটা, একই বিষয়। একটা ডিসপ্লে এই ভেরিয়েশনের মধ্যে দিয়ে যেতে পারে। জি স্যার। তো আপনি যদি একটা পিকচার এইভাবে দেন যেটার ভেরিয়েশন হচ্ছে 1000 এবং 700, এটা এর ধরে নিচ্ছি আমি, তাহলে কি হবে আপনি এখানে একবার দেখেন। আমার স্ক্রিনে এটা দেখাবে এইভাবে, দুই দিকে খালি থাকবে, বুঝতে পারছেন? অর্থাৎ এটা স্কোয়ার হয়ে দেখাবে, স্কোয়ার, প্রায় স্কোয়ারের কাছাকাছি। জি স্যার। রেশিও অনুযায়ী স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে বিভিন্ন রেশিওতে আপনি আউটপুট দিবেন ওয়েবে। তো কোন রেশিও দিবেন এটা যদি আপনি না বুঝে এই ডিজাইন একটা তৈরি করেন, তো ওই যে বললাম আপনাকে ডিজাইনটা খুব সুন্দর, কিন্তু আপনি রেশিও বুঝেন নাই। যখন একজন ডিজাইনার দেখবে আপনার ডিজাইন, বলবে ও ডিজাইন তো ভালোই করছে, কিন্তু সে তো এটা এই জ্ঞানটা ওর নাই যে এটা যে ওয়েবে সে দিবে ওইখানে কিভাবে দেখাবে, জি স্যার। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে বেসিক। তো আমরা আসলে অনেকেই আমরা যদি নিজেকে পণ্ডিত মনে করি, মনে করেন আমিও, সবাই আসলে আমাদের একটা এই ধারণা আছে আমরা আসলে অনেক কিছুই জানি না, বুঝছেন? এটা আমাদের বুঝতে জি, হবে। এই জানি নাটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো ততই আমাদের জন্য মঙ্গল। কি বলেন মোহাম্মদ সোহেল? জি স্যার, যতই অবশ্যই। আমরা চিন্তা করবো আমরা জানি,
পণ্ডিত ততই আমাদের জন্য বিপদ। লস স্যার, হ্যাঁ। তখন এখানে দেন রিকমেন্ডেড করে কি জানেন, এই সাইজটা আমার মনিটরে রিকমেন্ডেড করে, এটা কিন্তু মনিটরের সাথে সম্পর্কিত, জি স্যার, হ্যাঁ। বুঝছেন। তো এই রিকমেন্ডেডটা আমি আসলে থাকি না কেন, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন। আমার মনিটরটা হচ্ছে আপনার একটু দেখেন আপনার মনিটরটা কি, এই হচ্ছে আমার মনিটরটা, ঠিক না, ডেল জি স্যার। S22। এটা হচ্ছে আসলে এই 22 ইঞ্চি একটা মনিটর, জি স্যার। বুঝছেন, ডেলের 22 ইঞ্চি একটা মনিটর এটা, এবং এটা জিরো অ্যাঙ্গেল থেকেও দেখা যায়, এটা আসলে খুব ভালো একটা মনিটর। 12,000 কত টাকা দিয়ে কিনছিলাম অনেক আগে, গ্রাফিক্সের কাজ করতে এই মনিটরে খুবই ভালো। তো আমি ক্লাস করার জন্য আর একটু তো বয়স হয়ে গেছে, বুঝছেন, চোখের সমস্যা আছে, যে জন্য কী করি আমি এই রিকমেন্ডেডটা আমি নেই না, বুঝছেন, না নিয়ে আমি একটু বড় করে ফেলি, নিচ দিকে আসি। তো এখানে একটা বিষয় আছে, আপনি যদি যেটা আসলে মানে সাপোর্ট করে না এরকম কিছু দেন, তাহলে এখানে মেসেজ দেবে আপনাকে, মানে আপনি দেখেন কিপ করার পরে এখানে এটাও সাপোর্ট করে, যে সাপোর্ট করে না এরকম একটাতে আমি দিই, দেখেন কি হয়। চেঞ্জ। এখনও মেসেজ দেয় না, এখানে কিন্তু মেসেজ আসে। এটা তো সাপোর্ট করে নাকি? এটাও সাপোর্ট করতেছে আমি দেখছি, অনেকে আছে এই জায়গার মধ্যে মেসেজ আসবে যদি সাপোর্ট না করে এরকম কোনো আপনি রেশিও দিয়ে দেন, কিন্তু সবটাই সাপোর্ট করে ফেলতেছে। যাই হোক, এটাতে আসলে ড্রাইভার দেওয়ার জন্য সবটাই সাপোর্ট নিচ্ছে। তো আমি সাধারণত মনে হয় এই রেজুলেশনের মধ্যেই থাকি, 1300 এবং 700, ঠিক না? জি স্যার। জি, এটাই আমাদের ম্যাক্সিমাম রিকমেন্ডেশন। হ্যাঁ, তো আমরা ছিলাম যে এখানে ছিলাম, ঠিক না, যে ওয়েবে যদি আমরা যাই, ওয়েবে এটা কি হচ্ছে, এটা হচ্ছে এই জিনিসগুলাই, জি স্যার, এই কিভাবে দেখাবে? কম্বিনেশনটাই মানে কি একটা ডিজিটাল ডিভাইসে কি কি ডিসপ্লে দিতে পারে সাপোর্ট করে, সেটাই হচ্ছে এটা। আপনি কাল্পনিক একটা কম্বিনেশন এখানে দিয়ে দিতে পারেন না, জি স্যার, অবশ্যই। আপনার মন খুশি মতো যদি একটা দিয়ে দেন, এটা আসলে এরর। আপাতত তো কিছু না, আপনি সব কিছু চালিয়ে যেতে পারবেন, কিন্তু যারা ডিজাইনার তারা বুঝবে যে আপনার এই যে গ্রামাটিক্যাল এরর আছে যেগুলো আপনি বুঝেন না, যে জি জন্য স্যার। প্লেসিং হয় না, ছবিগুলো প্লেসিং হয় না, প্রোফাইলে ছবি দেন মাথা কেটে যায়, ব্যানারে ছবি দেন আপনার দৃশ্যটা বাইরে চলে যায়। তো এটা জি হচ্ছে স্যার। কি এই নলেজগুলো আপনার না থাকার জন্য। তো আমরা যখন কাজ করব অনলাইনে, আপনি দেখবেন একটা পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে আপনি পার্মানেন্ট জব পেয়ে যেতে পারেন, বলবে যে আপনি 10টা থেকে 4টা পর্যন্ত আমার প্রতিষ্ঠানে ডিউটি করবেন অনলাইনে, একটা আওয়ার স্টার্ট থাকবে, আপনি অনলাইনে কানেক্টেড থাকবেন। তো ওদের এই কাজগুলো আপনি করে দিবেন একটার পর একটা, এটা ওইটা। তো এই মেনটেনেন্সগুলো যদি আপনি না বুঝেন, আপনি সবসময় যদি অনাহত থাকেন, মানে আগন্তুক মেহমান থাকেন, তাহলে হবে না। একটা জায়গায় পরিচিত কাজ আপনি করতে হবে, সবসময় ফাইবারে আপনি এইভাবে ভ্রাম্যমান কাজ করবেন না, বুঝতে পারছেন? তো এই জন্য এই এবিলিটিগুলো আপনার অর্জন করতে হবে ধীরে ধীরে। জি স্যার। যাই হোক, আমরা তাইলে বুঝছি যে এখানে কিছু দেওয়া আছে। আর যদি আপনি কম্পিউটারের মধ্যে দুই ধরনের কম্পিউটার, একটা হচ্ছে উইন্ডোজের আর একটা হচ্ছে আপেলের, ঠিক না? তো আপেলের কম্পিউটারে যদি আপনি যান ম্যাকবুকগুলোতে, তখন ওই ডিসপ্লেগুলো কীভাবে সাপোর্ট করে এটা এখানে কিছু দেওয়া আছে, ঠিক আছে? আর এটা জি হচ্ছে স্যার। ডেস্কটপের জন্য, ডেস্কটপ। তো ডেস্কটপ বলতে কম্পিউটার, এটা হচ্ছে ইন্টারনেটের জন্য, ঠিক না? জি। এটা ইন্টারনেট, এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, এই একই। তো ম্যাক- আপনার মোটামুটি আমরা এই বিষয়টা বুঝছি। এখানে দেখেন মোবাইলের জন্যও আছে, জি স্যার। ঠিক আছে? যদি আপনি একটা মোবাইলের জন্য বিজ্ঞাপন বানান, যেটা শুধু মোবাইলেই আমি বুস্ট করব, মোবাইলগুলোতেই দেখবে সবাই, মোবাইল অ্যাপস, তাহলে জি স্যার। আপনাকে যে সাইজ নিতে হবে, এখানে দেখেন বিভিন্ন সাইজ দেওয়া আছে, মাইক্রোসফটের আছে, অ্যান্ড্রয়েডের আছে, ঠিক না? জি স্যার, হ্যাঁ। এমনকি আপেল ওয়াচের জন্য আপনি বানাইতে পারেন, এগুলো রেডিমেড। তো এই সুযোগগুলো আসলে আমরা আগে পাইতাম না, আমরা পুরনো ভার্সনগুলোতে এই সুযোগগুলো আমাদের নাই। কেন নাই? তখন আপেল ওয়াচও ছিল না, তখন এই আইফোনও ছিল না, বুঝতে পারছেন, যে জন্য এই ফেসিলিটিও ছিল না। তো আপনি কেন আপডেট ভার্সনগুলো ব্যবহার করবেন, এটাই হচ্ছে কারণ। আপনি যদি এই এলইডিপিতে না আসে আপনি লোকাল একটা প্রতিষ্ঠানে গিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখেন, আপনাকে 1922কেও দেখাবে না, বুঝছেন? জি স্যার। জি স্যার। আপনাকে সর্বোচ্চ 14-এ আসবে, নতুবা CS6 দিয়ে আপনাকে কোর্স শেষ করে দিবে। কেন জানেন? সব জায়গায় স্যার CS6 নয়, সব জায়গায় 7.0, প্রায় জায়গায় 7.0 আর ইলাস্ট্রেটর 10। হ্যাঁ, তো
তো এখন দেখেন আপনি, ওরা কিন্তু স্যার, মানে এটা কেন হয় জানেন? সরকারি প্রতিষ্ঠানে স্যার 7 দিয়ে মারি দেয় স্যার। 18 সালে যুব TTC তে এরকম উন্নয়নের হয়েছিল, আলাদা স্যার। বিষয়। যুব উন্নয়নকে আমরা আসলে এই প্র্যাকটিক্যাল শেখার জন্য প্রতিষ্ঠান মনে করি না, এটা হচ্ছে থিওরিটিক্যাল শেখার জন্য একটা প্রতিষ্ঠান। যাই হোক, আমরা যেটা TTC বলছিলাম, স্যার, হ্যাঁ কারিগরি স্যার, যুব উন্নয়ন না স্যার, কারিগরি। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠান তো অন্য বিষয়। আমাদের তো অনেক এরকম অনেক স্টুডেন্ট পাইছি শাহজালাল ভার্সিটিতে পড়ে, বুঝছেন, সিএসসিতে পড়ে, কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানে এসে কম্পিউটারের কোর্স করে। রিডিং ইউনিভার্সিটির অনেক সিএসসির স্টুডেন্টকে আমি পড়াইছি। ওরা আসছে গ্রাফিক্স শিখতে, ওয়েব ডিজাইন শিখতে। কেন জানেন? ওরা এই সনাতন সিস্টেমে পড়ে আছে, কারণ ওরা ভার্সিটির একটা শিডিউল চেঞ্জ হতে, একটা সাবজেক্টে মডিফাই করতে অনেক প্রসেসের প্রয়োজন হয়, বুঝছেন, ওটা ওদের কয়েক বছর লাগে। তো এটা সমস্যা। তো যাই হোক, তো স্থানীয় প্রতিষ্ঠানগুলো কেন আপডেট ভার্সন দিয়ে ট্রেনিং দেয় না, এর কারণ কি জানেন? কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে যে তাদের পুরনো কম্পিউটারগুলো তখন আর কাজে আসবে না, বুঝছেন, এক্সপেন্সিভ স্যার। কম্পিউটার কিনে নিয়ে আসতে হবে, এটা ওদের ব্যবসার জন্য বড় একটা বাজেটের প্রয়োজন হবে। তো ওটা ওরা করতে রাজি না। আর জি, স্যার। সেকেন্ড হচ্ছে যে যে মানে ট্রেনার দিয়ে ওরা কোর্স করায়, ওরা ওদের যদি আপডেট ভার্সন ওরা দিয়েও দেয়, একজন মালিকের প্রচুর টাকা আছে, সে কোরাই 7 20টা কম্পিউটার কিনে নিয়ে আসলো, আর অফিস 19, ফটোশপ 20, ইলাস্ট্রেটর 20 সেট আপ করে দিয়ে দিল। এখন যারা আসছে তার নিজের কখনো এই মানের কম্পিউটার ছিল না, এই ট্রেনারের, সেই এই মানের কম্পিউটার দিয়ে প্র্যাকটিস করে নাই, ঠিক আছে, ওর আছে কোরাই 3 একটা 2nd জেনারেশনের। তো তাহলে তো ট্রেনারের একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো ট্রেনারও চাইবে না এত আপডেট ভার্সনে যাইতে, কারণ সে অভ্যস্ত না। আর মালিকও চাইবে না, তো ওর টাকা, অনেক টাকা ইনভেস্ট করতে হবে। এই দুয়ে মিলিয়ে ওরা একটু পিছনের ভার্সনে চলে আসে, পড়ে আসে, বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে রিয়েল আর কি। স্যার মানে সেকেন্ড জেনারেশনে কি সিসি ভার্সন সাপোর্ট করে না? সেকেন্ড জেনারেশন তো আপনি 10ও দিতে পারবেন না, উইন্ডোজ 10ও দিতে পারবেন না, দিলেও অনেক সমস্যায় পড়ে যাবেন। সেকেন্ড ভার্সনটা আসলে না, এখন আমি চলে তো গেছে, দেখি পাবেন যে না। কোনো সমস্যা করে না, কারণ আমার প্রসেসরটা সেকেন্ড জেনারেশনের, আপনার কিন্তু আমি মাদারবোর্ড কি? সিসি ভার্সন উইন্ডোজ 10 সব। মাদারবোর্ড গিগাবাইট। মাদারবোর্ড কি জেনারেশনটা বলেন? প্রসেসর আসলে জেনারেশন হয় না, জেনারেশন হয় মাদারবোর্ডের। মাদারবোর্ড যদি আপনার ভালো হয় তাহলে তো ঠিক আছে। প্রসেসরের চাইতে প্রসেসর আপনার হচ্ছে কোর কত বলেন আপনি? কোরাই 3, 5, ডুয়েল? ডুয়াল কোর। ডুয়েল কোর। আপনার এটা তো ডেস্কটপ নাকি? জি স্যার। ডেস্কটপের ক্ষেত্রে একটু বিষয় ভিন্ন, বুঝছেন। আমার 864 গিগাবাইট মাদারবোর্ড। হ্যাঁ, 64 এর মাদারবোর্ড, ঠিক আছে, বুঝতে পারছি। ডেস্কটপের ক্ষেত্রে একটু ব্যতিক্রম কি, ডেস্কটপে সেলেরনের মধ্যেও আপনি সিসি দিয়ে দিতে পারেন। তবে মানে যেটা সমস্যা যেটা হয় আর কি, এই জেনারেশনের কারণে আপনি কিছু সমস্যার মধ্যে পড়বেন। সেকেন্ড জেনারেশন আপনি কিভাবে বুঝলেন? আপনি আসলে ইনফরমেশনটা সঠিক না আমার মনে হয়। স্যার এই যে আমার ওই যে কি প্রসেসরের যে মডেলটা, হ্যাঁ, ওইটা দিয়ে আমি নেটে সার্চ করেছিলাম, তো ওয়েবসাইটে একটা আমার এই মডেলের একটা এই এক্সেল এর একটা দিচ্ছে, ফাইল দিচ্ছে, যেখানে আমার মডেলের সম্পূর্ণ ডেসক্রিপশন দেওয়া আছে। তো ওইখানে দেখলাম যে সেকেন্ড জেনারেশনের। আচ্ছা, তাহলে ডুয়েল কোড সেকেন্ড জেনারেশন? সেকেন্ড টু। হ্যাঁ, আচ্ছা, আপনার যদি ডুয়েল কুল সেকেন্ড জেনারেশনের প্রসেসর হয়, তো আপনার বুঝতে হবে মাদারবোর্ড কি। মাদারবোর্ড যদি আপনার একটা ভালো মাদারবোর্ড হয় 64-এর মাদারবোর্ডেরও জেনারেশন আছে। তো যাই হোক, এটা আমরা দেখতে যাচ্ছি না। তো ডেস্কটপের ক্ষেত্রে হয় কি, অনেক সময় এটা কভার হয়, ল্যাপটপের ক্ষেত্রে এটা মানে পুরো সমস্যা থাকে, ডেস্কটপটা একটু ভিন্ন। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে ওখানে যখন ওরা কাজ করবে, তখন এই দুই মাধ্যমেই আপডেট না হওয়ার জন্য ওরা মানে এই কাজগুলো আর কি সমস্যার মধ্যে পড়ে যায়। তো আমরা এখানে অনেকগুলা মোবাইলের স্ক্রিন দেওয়া আছে, আমরা একটাতে ঢুকি, অ্যান্ড্রয়েডে ঢুকে। জি স্যার। এই হচ্ছে আমাদের একটা পেজের সাইজ, ঠিক না? এগুলোকে বলা হয় আর্টবোর্ড। আর্টবোর্ড মানে কি, একসাথে অনেকগুলো করতে পারে না কি আপনার। জেনারেলি তো আমরা একটা পেজে কাজ করি, কিন্তু আর্টবোর্ডের মাধ্যমে এখানে আমরা একাধিক পেজ নিয়ে আসতে পারি। তো এটা আমরা দেখবো পরবর্তীতে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা মোটামুটি বুঝছি বিষয়টা, ঠিক না? যে জি, স্যার। রেজুলেশন কি, এবং একটা পেজে ঢোকার সময় আমাদের এই যে বিষয়গুলো আসে, এগুলোর উপরে আমাদের একটা মিনিমাম ধারণা তৈরি হয়েছে, ঠিক আছে? জি স্যার, অবশ্যই।
আর এখানে আছে আর্ট এবং ইলাস্ট্রেশন। এটা আসলে একটু ব্যতিক্রম, এখানে বিভিন্ন ধরনের পোস্টার, এগুলো আসলে বেশিরভাগই আমরা ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করি এবং এখানেও আমরা করতে পারি। এগুলো ধরে নেওয়া হয় এগুলো প্রিন্টের জন্য, বুঝছেন। পোস্টার মানে কি কম্পিউটারের ভিতরে থাকার জন্য না, জি স্যার অবশ্যই প্রিন্টের জন্য। পোস্ট কার্ড মানে হচ্ছে বাইর করার জন্য, ঠিক না। এটা দেখেন 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, ইঞ্চিতে এগুলো দেখাচ্ছে, জি স্যার। এই দুইটা ইঞ্চিতে দেখাচ্ছে। এখানে আবার পিক্সেলে চলে আসছে, পিক্সেল থেকে ইঞ্চিতে কনভার্ট করার বিষয়টা কি আপনারা বুঝেন? জি স্যার। এটা আপনারা দেখে নেবেন, কেউ যদি নাও বুঝেন আপনি জাস্ট লিখলেই গুগলে দিয়ে দিবে আপনাকে। এটা আপনার একটা ধারণা থাকা উচিত ইঞ্চি এবং এই পিক্সেলের মধ্যে কি পার্থক্য। জি স্যার। একটু স্টাডি করবেন আপনারা, বুঝতে পারছেন। এগুলো আসলে তো সব কিছুই আমরা দেখে শিখবো এরকম কিছু না, কিছু আমাদের পরেও শিখতে হবে, কি বলেন? জি স্যার অবশ্যই। তো ফটোশপে ভিডিও এডিটিং করা যায় কিছুটা, বুঝছেন। তো আসলে আমরা এখানে করি না, এটা হচ্ছে প্রিমিয়াম একটা সফটওয়্যার আছে, অ্যাডোব প্রিমিয়াম, এটা আমার এখানে সম্ভবত আছে, এরপর দেখি আপনাদের দেখাইতে পারি কিনা। নাই না, টাকার তো কথা। আচ্ছা, আপনাদের ব্যান্ডিক্যামে কার কি সমস্যা ছিল? ব্যান্ডিক্যাম নিয়ে একবার কি বলছিলেন, আপনারা কি স্ক্রিন রেকর্ড করতে পারেন সবাই? স্যার আমি বলছিলাম ক্রেক ফাইলটা দেওয়ার জন্য আমাকে। আর আমি তো স্যার অনেকদিন ধরে স্যার খালি বলছি স্যার যে এই বেন্ডিকেমের উপরে একটা ক্লাস নেওয়ার জন্য স্যার আপনি বলছিলেন স্যার, এটা করেন নাই স্যার? ব্যান্ডিক্যাম আমরা 10 মিনিটে দেখে ফেলতে পারি এখনই চাইলে। আজকে দেখে দিন স্যার, আমার আমার আত্মা স্যার আনন্দে নেচে উঠবে স্যার। আপনি তো কবিতার মতো কথা বলতেছেন। স্যার এটা, আর এটা যেন রেকর্ড থাকে স্যার। হ্যাঁ ঠিক আছে, রেকর্ড তো চলতেছে। যারা ক্র্যাক ফাইলটা পাননি তাদের জন্য তো আমি একটা ফ্রি সফটওয়্যার দিছিলাম যেটা খুব সুন্দর রেকর্ড করা যায় হ্যাঁ, ওটা কি দেখছেন আপনি? আমাদের গ্রুপে। মামুন ভাই এটা আবার দিন তো আমাকে। আমি দিছিলাম ওই যে আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি দেখি। আচ্ছা, আপনারা ওই যে গেট ইনটু পিসি এই সাইটটা দেখছেন তো সবাই? না স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার। এখানে জানি আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা পাই, এখানে অনেক লেটেস্ট সফটওয়্যার। ক্রেক নাকি স্যার? হ্যাঁ, ক্র্যাক। গেট ইনটু পিসি। এখানে সার্চ করা যায়, বুঝছেন। জি স্যার। এটা আসলে খুব স্বয়ংসম্পূর্ণ একটা প্রোগ্রাম এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেটেড কীভাবে আপনি দেখেন, এখানে লেখা আছে, আপনি যদি ফটোশপে যান, অ্যাক্টিভেটেড শব্দটা লেখা নাই, এটা কিন্তু অ্যাক্টিভেটেড করা, বুঝছেন। জি স্যার। ইনস্টল করে আর ক্র্যাক করা লাগে না। হ্যাঁ, ক্র্যাক করার প্রয়োজন হয় না, ওরা ক্র্যাক করে রেখে দেয়। তাইলে আপনারা এখানে বেন্ডিগেম পেয়ে যাচ্ছেন, বুঝছেন। আমি এখান থেকেই নিছি, আমি যে বেন্ডিগেম ব্যবহার করি এটা এখান থেকেই নিছি। ওকে স্যার। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে এখানে।
যাই হোক, বেন্ডিক্যামে আসলে কিছু ফেসিলিটি আছে বুঝছেন। আমরা একটু দেখি আজকে। আমি স্ক্রিনটা চেঞ্জ করি। প্রথমেই আপনি দেখেন যে আমরা যদি বেন্ডিক্যাম রেকর্ড স্টার্ট থাকে, মিনিমাইজ করে রাখলে উপরে এই স্ক্রিনটা আসে, বুঝতে পারছেন? জি স্যার। বেনিকার স্টার্ট কিভাবে করতে হবে স্যার? আমার তো ডাউনলোড করা আছে। সেট আপ কীভাবে করবেন? জি স্যার, মানে এটা তো একটা সিস্টেম আছে মানে রেকর্ড করা। আপনি কি যে করে কি বলে স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি পারবো স্যার। স্ক্রিন শেয়ার করেন, সেট আপ শুরু করেন, আমরা সবাই দেখি, আপনাকে সহযোগিতা করি। ঠিক আছে। এখানে একটা বিষয় দেখেন, যাদের বেন্ডিক্যাম আছে কিংবা আপনি রেকর্ডিংয়ের বিষয়টা জানেন, তো আমরা আগেই বলছি যে আমরা সবাইকে সাথে নিয়ে আগাইতে হবে। যে জানে সে চাইলে এখন গিয়ে এক কাপ চা খেয়ে আসতে পারে, আর যার প্রয়োজন আপনি দেখতে পারেন, ঠিক না? এখানে তো আসলে অনলাইন ক্লাস, আপনাকে আমরা ক্লাসরুমে ধরে রাখতেছি না। তো যাদের মনে করেন এটা দেখার প্রয়োজন নাই, আপনি চা খেয়ে চলে ঘুরে আসেন, আমরা বেন্ডিক্যামটা যাদের প্রয়োজন তাদের দেখিয়ে দিই, ঠিক আছে? জি স্যার। তো আমি প্রেজেন্টটা বন্ধ করে দিচ্ছি। নুরুদ্দিন ভাই আসেন। এই হলো স্যার আমার, এই হলো স্যার আমার বেন্ডিকাম, আমি কম্পিউটারে শুরু করলাম। এখন কি করবো স্যার? এখন আপনি মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে বেন্ডিক্যামের ফোল্ডারে যান, মাই কম্পিউটারে ঢুকে। মিনিমাইজ করলাম পরে আপনার বেন্ডিক্যাম যে জায়গা থেকে সেট আপ করছেন, একটা ফোল্ডারে আছে তো বেন্ডিক্যামটা ব্যাকআপ, ওইখানে যান, অ্যাক্টিভেট করতে হবে, ওখানে একটা অ্যাক্টিভেট সফটওয়্যার আছে। আমার এটা তো মনে হয় এখানে না, এখানে না, আপনি কম্পিউটারে ঢুকেন না, আপনার মাই কম্পিউটার আছে না, দিস পিসি, জি স্যার। ওইখানে ঢুকেন। এই ব্রাউজারটা মিনিমাইজ করে ফেলেন, হ্যাঁ সব মিনিমাইজ করেন। এখন ঢুকেন আপনি দিস পিসি, জি স্যার। ওইখানে ঢুকলাম। কোথায় বেন্ডিক্যাম কোথায় রাখা আছে? ডাউনলোডের মধ্যে নাকি ওখানে ভিতরে কোথাও? এটা তো স্যার আমি দোকান থেকে ইনস্টল করাইছি স্যার। কি এটা বলেন? এটা আছে, এটা আছে এই আপনার এই স্ক্রিনের মধ্যে আছে স্যার। বেন্ডিকামটা এই এই এখানে আছে, এখানে এই। আপনি কি জানেন যখন আমরা একটা সফটওয়্যার সেট আপ করি, ওইটা ব্যাকআপে আমরা রাখি যে কোনো কারণে যদি প্রবলেম হয় আবার যাতে আমি সেট আপ করতে পারি। এটা তো স্যার আমি দোকান থেকে করাইছি স্যার। যে জায়গা থেকেই করান আপনি ব্যাকআপ নিয়ে আসতেন, এটা তো বেসিক একটা বিষয়, ব্যাকআপ না নিয়ে আসলে তো হবে না। এখন আপনার এটা অ্যাক্টিভেট আছে কিনা এটা তো আমি জানি না। আপনি কি কখনো রেকর্ড স্টার্ট দিয়ে দেখছেন কতক্ষণ রেকর্ড হয়? কতক্ষণ দেখেন স্যার, রেকর্ড টেকর্ড করি নাই স্যার আমি, তাহলে আমি রেকর্ড দেখো নি স্যার। রেকর্ড আপনি রেকর্ডে স্টার্ট দিয়ে দেখেন কত সময় রেকর্ড হয়। আপনি বেন্ডিক্যামটা আবার আমাদের দেখান, স্ক্রিনে আমি তো স্যার- বেন্ডিক্যাম নিয়ে আসেন, নিয়ে আসছেন। এই আচ্ছা, এখানে বাম পাশে যে একটা রেক্টেঙ্গুল বক্স আছে, পাশে তীর চিহ্ন দেওয়া, বাম পাশের কর্নার, হ্যাঁ দেখুন নাই। এটার উপরে না, সাইড দিয়ে একটা ছোট তীর চিহ্ন আছে দেখেন, ওইটার স্যার। কাছেই, ওইটার কাছেই আরেকটা ছোট টুকরা আছে মধ্যখানে, এই টুকরাতে ক্লিক করেন। হ্যাঁ কি করলাম স্যার? ওখানে ফুল স্ক্রিন লেখা আছে দেখেন, ফুল স্ক্রিনে ক্লিক করেন, মনিটর দেওয়া, ওই যে এই যে স্ক্রিন আছে স্যার, এটাতেই। দিলাম স্যার। হ্যাঁ, এখন আপনার রেকর্ডের বাটন অ্যাক্টিভ হয়েছে, ঠিক না? উপরে দেখেন কর্নারে ক্লিক করেন, এই রেকর্ড হ্যাঁ এটাতে ক্লিক করেন। এই আপনার রেকর্ড শুরু হয়েছে, বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে আপনার 10 মিনিট পরে কি রেকর্ড কন্টিনিউ থাকবে? যদি থাকে সেটা জি স্যার, ভালো। ওখানে লেখা দেখা যাচ্ছে যে আনরেজিস্টার্ড। তো
উনি আসলে আনতে পারে নাই, উনি ক্র্যাক ফাইলটা পায় নাই। আপনি গেট টু পিসি থেকে ডাউনলোড স্যার। দেন। আচ্ছা, ক্র্যাক ফাইলটা কি আপনাকে আমি দিয়ে দিতে পারি? স্যার এটা তো আমি বুঝিনি স্যার, কেক ফাইল কি হয় এটা তো আমি নিজেই বুঝিনি স্যার। আপনি একটা কাজ করেন, আপনার এই প্লাসে যান, একটা নতুন উইন্ডো ওপেন করেন, ব্রাউজারের একটা উইন্ডো ওপেন করেন, নতুন উইন্ডো। হ্যাঁ, জি স্যার। এখানে লিখেন এনিডেক্স, ANY। ANYNE। ওই নিচে লেখা আছে দেখেন এনিডেক্স, এন্টারে চাপেন। জি স্যার। এই যে প্রথমে আছে রিমোট সাপোর্ট টিম অ্যালাইনমেন্ট, এটা মনে হয় এনিডেক্সেরই। না, এটা হয় নাই, ব্যাক করেন। ব্যাক করতে পারবেন? ব্যাক হচ্ছে না কেন? এই তো আছে উপরে একটা আছে এনিডেক্স, দেখেন। নতুন উইন্ডো এটা। হ্যাঁ বুঝছি, এটা এটা কেটে দেন, কেটে দেন। স্যার ছেড়ে দিলাম। হ্যাঁ, আপনি এনিডেক্স কাটবেন কেন? নতুন যে উইন্ডো আসছে ওইটা কাটবেন। জি স্যার, আমি আবার এনএডিস লিখতেছি স্যার। জি স্যার, এনএডিস এলো স্যার, এই দিলাম এনএডিক্স। এই দেখেন এখানে এনিডেক্স আসছে, প্রথমটাতেই ক্লিক করেন। হ্যাঁ, জি স্যার। ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, বাম পাশে সবুজ। জি স্যার। এটা কেটে দেন। ছেড়ে দিলাম স্যার। আপনার ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। সোহেল ভাই কল যাচ্ছে। জি স্যার, আমার ডাউনলোড হয়েছে স্যার। ডাউনলোডের উপরে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, রান দেন, রান। ডান দিয়েছি স্যার। এটা হইতো না স্যার, হবে হবে। এই যে রিস্ক দেখাইলো স্যার। আপনি স্ক্রিনে তাকেন, ওকে দিয়ে দেন, এটা ওকে দেন। এন্ট্রি। হ্যাঁ, আপনি একটু তাকেন, লাইনে তাকেন। নুরুদ্দিন ভাই নাম্বারটা বলেন তো। 293 আপনি কয়েকবার ওকে দেন। 293, 34 আবার 34, 634 আচ্ছা 634, 293 634 634 82। 4 ঠিক আছে, শেষ। 293 634 824। হ্যাঁ ঠিক আছে। আপনি, আপনার এখানে একটা মেসেজ গেছে না? আইএল এর পরে অন্য 01 মেসেজ এসেছে হ্যাঁ, স্যার। ওখানে এবার অ্যাকসেপ্টে accept- দেন, অ্যাকসেপ্ট জি, কর্নারে। স্যার। আবার দেন অ্যাক্সেস, এটাতে দেন, আবার নিচে অ্যাক্সেস আছে, Yes, এলাও অ্যাক্সেস। yes, yes নি স্যার, yes। ইয়েস পাইলেন কোথায়? এখানে কর্নারে লেখা আছে এলাও অ্যাক্সেস। না স্যার, এখানে আছে স্যার ইয়েস এরপরে নো। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল এনি ডেস্ক, ইয়েস নো। ইয়েস দেন, ইয়েস দেন। দিস ইজ স্যার ইয়েস। এখন স্যার এলাও অ্যাক্সেস। হ্যাঁ হ্যাঁ, দিলাম স্যার এলাও অ্যাক্সেস। আবার দেন, কি সমস্যা? আবার দেন, কি সমস্যা? আপনার মাইক্রোফোন বন্ধ করেন, মাইক্রোফোন বন্ধ করেন। স্যার খুব মজা লাগছে স্যার আমার সাউন্ডটা। স্যার এটা কিসের সফটওয়্যার?
প্রতিদিনই ভালো লাগতেছে। নুরুদ্দিন ভাই আপনার মাইক্রোফোন আমার মাইক্রোফোন তো স্যার আমি করতেছি, আপনি আপনার মাউস নাড়াবেন। নুরুদ্দিন ভাই তারপরে সমস্যা হচ্ছে। ठीक है ना স্যার বললেন না তো এটা আমরা কি জন্য ইউজ করব? আমি কিন্তু নুরুদ্দিন ভাইয়ের কম্পিউটারে বুঝছেন ডাউনলোড দিচ্ছি গেট ইনটু পি। এটা না আমি আসলে আপনাদের মাইক্রোফোনটা অফ রাখছি, মানে এসব ক্ষেত্রে মাইক্রোফোন অন রাখলে অসুবিধা হয়। তো আপনারা মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন, ঠিক না? আপনাকে তো রিপ্লাই দিলেও শুনবেন না। একটু তুলনামূলক স্লো হয়ে যায় কম্পিউটার তখন, বুঝছেন? তো এত স্লো স্যার ফোনে কিভাবে কন্ট্রোল করা যায় বুঝতে পারছেন আপনি? নুরুদ্দিন ভাই আপনি লেখেন তো সার্চ ওয়েবসাইটের মধ্যে লিখেন দেখি বেন্ডিক্যাম কাজ করে না কেন। হ্যাঁ বেন্ডিক্যাম লিখে আপনি গো তে ক্লিক করেন, আমি দেখতে পাচ্ছি। এই তো প্রথমটাই যেটা এর উপরে ক্লিক করেন, আমি দেখি আপনি মাউস নড়াইয়েন না একবার, দেখি আমার মাউসে কাজ করে কিনা। হ্যাঁ কাজ করবে এখন। কোথায় ডাউনলোড ফোল্ডার কোথায় দিল? এটা রিকোয়ারমেন্ট আছে কি কি লাগবে এখানে বলে দেয়, বুঝছেন? RAM 8GB RAM এটা তো সমস্যা। আচ্ছা আরেকটা বিষয়, আমি আপনাকে আমার কপি করে আপনার ডেস্কটপে পেস্ট করে দিচ্ছি। বুঝছেন নুরুদ্দিন ভাই, আমার ডেস্কটপ থেকে আপনার ডেস্কটপে পেস্ট করে দিচ্ছি। এই দেখেন বেন্ডিক্যাম আসছে। আপাতত আমি আসলে আপনাদের কথা শুনছি না, বুঝছেন? কারণ আমার মাইকটা অফ রাখতেছি, যদি মাইক অন করি প্রতিধ্বনি হবে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আপনাদের আমার অফ রাখতেছি মাইক। আমার যেটা
কমপ্লিট হয়ে যাক কপিটা। জি, আচ্ছা, আমরা ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি, যদিও আমি আপনাদের কথা শুনবো না, কিন্তু আপনারা তো শুনতে পাচ্ছেন। ইন্ডেক্স আমরা এই কথা বলবো, ইন্ডেক্স আসলে তেমন কিছু না। যে কোনো জায়গায় বসে, আপনি যে কোনো জায়গায় বসে, এই যে একটু আগে আমরা বললাম যে আপনি ঘরে বসে একটা অফিসিয়াল কাজ করতে পারেন। ওই কম্পিউটারে ঢুকেই আপনি কাজ করবেন, ওই কম্পিউটারের ফাইল এভরিথিং ব্যবহার করবেন, এবং পাশাপাশি আপনার কম্পিউটারটা ওই কম্পিউটারের সাথে যে কোনো সময়। আমি এখন চাইলে নুরুদ্দিন ভাইয়ের ডেস্কটপ থেকে এই ফাইলটা নিয়ে নিতে পারি আমার কম্পিউটারে। আমি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার, এখানে দেখা যাচ্ছে স্যার রেকর্ডিং স্টপ। এই যে নিচে একটা মেসেজ আসছে, এটা হলো 10 মিনিট পরে ক্র্যাক না করার জন্য রেকর্ডটা স্টপ হয়ে গেছে। স্যার 10 মিনিটের জন্য স্যার ব্রেক দেওয়া যাবে না স্যার। আমরা একটা ফাইল করছি এই জন্য যে বেন্ডিকেম এর যখন আপনি ফিউশন থাকতে পারে, আপনার ওই ক্র্যাক ফাইলটাকে নষ্ট করে দিতে পারে। এই হচ্ছে ক্র্যাক ফাইল, ঠিক আছে? ক্র্যাক ফাইল আমরা ঢুকবো, ঢোকার পরে এটাতে ডাবল ক্লিক করে ঢুকলে আপনি দেখবেন এটা অ্যাক্টিভ না। আর যদি আপনি ডাবল ক্লিক দিয়ে না ঢুকে রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ঢুকেন, তাহলে আপনি দেখবেন যে এটা অ্যাক্টিভ রেজিস্টার্ড। এই জায়গার মধ্যে এখন এই নুরুদ্দিন ভাই আপনার ইমেল লিখেন। জি, ইমেল অ্যাড্রেস। লিখেছি স্যার। রেজিস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করেন, লেখা শেষ হলে। জি স্যার, এখন ইয়েস দিবেন কি? ইয়েস। ক্লোজ দ্য বেন্ডিকেম। আপনার যে বেন্ডিকেম ওপেন আছে ওটা ক্লোজ করতে হবে আপনাকে। ঠিক আছে, আমি করতেছি। আপনার মাউস নড়াইয়েন না এখন আর। আবার দিতে হবে। এখন দেখেন বেন্ডিকেম রেজিস্টার্ড সাকসেসফুলি। এটা যদি হয়ে যায় এটা আপনার প্রয়োজন নাই। এই ফাইলটা যে কোনো সময় আপনার চলতে পারে। এজন্য আমরা আপনাকে বেন্ডিকেমের একটা জিপ ফাইল দিছি। জিপ ফাইলটা আপনার এরকম হয় কেন? এজন্য হয় যে আপনি জিএ করছেন কি বলেন? জিপের জন্য সফটওয়্যার ইনস্টল করছেন, এটা আসলে প্রয়োজন নাই আপনার। কি ব্যাপার? কন্ট্রোল প্যানেলে আসে CON। add remove feature। এটা জিপ ফাইল, এটা প্রয়োজন নাই, বুঝছেন? এটা প্রয়োজনীয়। স্যার এটা না থাকলে তো আর ফাইলগুলো ওপেন হয় না। ও স্যার মনে হয় শুনতে পাচ্ছেন না। এটা আনইনস্টল করে নেবেন। আমরা আনইনস্টল হয়ে স্টার্ট দিলে এটা ঠিক হবে। আপনার বেন্ডিকেম ঠিক হয়ে গেছে। এখন আপনি যদি ইয়ে করেন, রেকর্ড করেন, রেকর্ডটা অনেকক্ষণ থাকবে। এখন আর বেন্ডিকেমের সেটিংটা একটু দেখাই আপনাকে।
আমরা সবাই দেখতে আমরা পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন, আমরা এই কম্পিউটার থেকেই দেখাই বেন্ডিক্যামের সেটিংটা। কি বলেন? কি বলেন? জি স্যার, দেখেন স্যার। জি স্যার। তো এখানে যেটা হচ্ছে প্রথমে আসলে এই জায়গা থেকে আমরা ফুল ফুল স্ক্রিনটা সিলেক্ট করে রাখবো। চাইলে আমরা ফুল স্ক্রিন না করে রেক্টেঙ্গুল এরিয়া ঠিক করতে পারি কোন অংশটা আমার প্রদর্শন হবে। বুঝতে পারছেন? কিংবা সিলেক্ট রেকর্ডিং এরিয়া আমি এরিয়া ঠিক করতে পারি যে এতটুকু হবে 50%। 50%। এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে আমার এই বাইরে রেকর্ডিং হবে না। অংশের বুঝতে পারছেন? বুঝতেছেন? তো এগুলো আসলে আমাদের করার প্রয়োজন নাই। আমরা যেটা করব ফুল স্ক্রিনই রাখবো। আপাতত যাওয়ার প্রয়োজন নাই এই ঝামেলার মধ্যে। ফুল স্ক্রিন করার পরে দেখেন যখনই আপনি বেন্ডিক্যাম রেকর্ড স্টার্ট দিবেন বা রেকর্ড বন্ধ পুশ করে রাখতে পারেন, দুটোই আছে। তখন মিনিমাইজ করলেও আপনি কিন্তু এখানের মধ্যে একটা জিএ পেয়ে যাবে। ড্রপ ডাউন মেনু পাবেন। এটা আপনি চাইলে পার্মানেন্ট রাখতে পারেন। পার্মানেন্ট রাখতে হলে এখানে পিন করতে হবে, এটা ফিক্স থেকে যাবে। যে কোনো সময় রেকর্ড আপনি স্টার্ট দিতে পারেন। বুঝতে পারছেন? রেকর্ড হচ্ছে। কোন কারণে বন্ধ পুশ দিবেন। এটা দিলে কিন্তু আপনার ফাইল ক্লোজ হয়ে যাবে। আপনাকে এই পুশ ব্যবহার করতে হবে। এটা বন্ধ করবেন, কখনো স্টার্ট দিবেন। আচ্ছা, আর যেটা হচ্ছে এটা হচ্ছে স্টপ। এই উইন্ডোটা স্যার রেকর্ডিং এ এখানে আসবে। যেটা হচ্ছে যে স্ক্রিনশট নাও, যা আছে একটা শট নিতে পারেন এখানে আপনি। এটাতে ক্লিক করলে স্ক্রিনের একটা স্ক্রিনশট হবে। এটা আসলে গ্রুপে আপনার কম্পিউটারের কোথাও আপনি পাবেন পরে। এই স্ক্রিনশটগুলো রেজোলিউশন ভালো হয় না। আমাদের এখান থেকে স্ক্রিন নেওয়ার প্রয়োজন নাই। আমাদের মজার ফ্যাসিলিটি হচ্ছে এই জায়গায়। এই যে পেন্সিল আছে, এই পেন্সিলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এই জায়গার মধ্যে একটা উইন্ডো চলে আসছে। এখানে কিছু কাজ আছে। তখন স্ক্রিনে আপনি এখানে বিভিন্ন কাজ করতে পারেন। এই যে এটা হচ্ছে আপনার একটা পেন্সিল। এটা হচ্ছে আপনার হাইলাইটার সম্ভবত। হ্যাঁ, হাইলাইটার। কোন অংশকে আপনি কালার করতে পারেন, হাইলাইট করতে পারেন। অর্থাৎ এই স্ক্রিনটাকে আপনি তখন কি করলেন, একটা বোর্ড বানিয়ে ফেললেন। এরকম বোর্ড বানাইতে হলে আপনি যেটা করতে হয়, এখানে গিয়ে ডেস্কটপের আইকনগুলোকে আপনি হাইড করে দিলেন। এখন পুরোটাই আপনার একটা বোর্ড। এখন কাউকে আপনি কিছু দেখাইবেন, এখান থেকে গিয়ে দেখান। কিছু লিখবেন, এখানে লিখতে পারেন। লেখা হচ্ছে না। আবার দেখি। নরুদ্দিন ভাই লেখা হচ্ছে না কেন? আপনি লিখে দেখেন তো এখানে কিছু লেখা যায় কিনা। আর কি লিখবো স্যার? ঠিক আছে, তো এটা দিয়ে আমরা মূলত কাউকে কিছু দেখাইতে পারি, বক্স তৈরি করতে। এটা ট্রাই করবেন, আপনারা করলে বুঝবেন এটা আসলে জটিল কিছু না। হ্যাঁ, লেখা যাচ্ছে। তো এটা কি বোর্ড হিসেবে আপনি ব্যবহার করবেন। কোন জিনিস ড্রয়িং করতে চাইলে এখান থেকে আপনি ড্রয়িং করবেন। ইরেজার ইরেজার দিয়ে আপনি কিছু মুছতে চাইলে মুছবেন। ইরেজার দিয়ে এরকম বক্স করে মুছতে হয়। এই যে এখানে নাম্বারিং করা যায়। এটা 1, এটা 2, এটা 3 স্বয়ংক্রিয়ভাবে আসে। তারপরে একটা নাম্বারের উপর আপনি একাধিকবার ক্লিক করলে নাম্বারটা চেঞ্জ হবে। 4 আছে তো এখানে ক্লিক করে দেখেন 5, 6, 7 এরকম চেঞ্জ হবে। যত ইচ্ছা লিখতে পারেন। এটা অপারেট আপনারা বুঝবেন। আমার মনে হয় এটা নিয়ে আমি কথা বলার প্রয়োজন নাই। এটা কিভাবে অপারেট করতে হয়, ভেরি সিম্পল একটা ড্রয়িং। তো এটা হচ্ছে আগে ডিসপ্লে করা যে কাউকে। আসলে আমরা কেন করি? যদি আমার কম্পিউটারে কোনো অ্যাপ্লিকেশন না থাকে, আমার কম্পিউটারে যদি ফটোশপ থাকে, আমরা এখান থেকে কেন ডিসপ্লে করব? স্টোরে গিয়ে তো আমি লিখতে পারি, ঠিক না? তো যাই হোক, এটা আমরা পিন করে সাধারণত হাইড রাখি। দেখলাম কতক্ষণ রেকর্ড হয়েছে। আবার রেকর্ডটা চলতেছে কিনা ট্রাই দেখলাম। পুজ আছে। এটা এখন আমি স্টার্ট দিয়ে দিলাম। এই আর কি, এটা হচ্ছে এটাতে ওপেন করে আমরা দেখতে পারি এখানে কি আছে। এই জায়গার মধ্যে কিছু কাজ আছে, বুঝছেন? এই কাজটা আপনাকে বুঝতে হবে। যেমন ধরুন আপনি জেনারেলি ঢুকেন,
জেনারেলে ঢুকলে আপনি দেখবেন যেখানে আপনার সেভ হয়, যদি আপনি একটা স্টপ দিয়ে দেন, এখন স্টপ, ফাইলটা কোথায় গেছে, ম্যানুয়ালি আপনাকে খুঁজাতে হবে না, আপনি ওপেনে ক্লিক করবেন, ফাইল কোথায় আছে, আপনার ফাইল কোথায় আছে দেখাবে। এই ফাইলটা এই ফাইলটা এইমাত্র আমি সেভ করছি। এটা সাধারণত থাকে ডকুমেন্টের মধ্যে বেন্ডিক্যাম। এভাবে আপনি যদি এখানে আপনার 20টা ফাইল মাত্র কোন ফাইল রেকর্ড করছেন অনেক সময় বুঝতে অসুবিধা হবে, ঠিক না? যে জন্য আপনি কি করতে পারেন, আপনি এই ওপেনে গেলে লাস্ট ফাইলটাই আপনাকে ইন্ডিকেট করে দেখাবে যে এই ফাইলটা এইমাত্র হইল। এমনি তো আপনি টাইম দেখতে পারেন যে 16টা 45, এখন আর কি হচ্ছে 50, মানে এটা 5 মিনিট আগে রেকর্ড শুরু হয়েছে, ঠিক না? ঘড়ির সাথে মিলিয়ে দেখতে পারেন আপনি। তো এইগুলো ওপেনের কাজ। এরপর আসেন আপনি অ্যাডভান্সে। এই জায়গার মধ্যে এই উইন্ডোটাকে আপনি সব সময় উপরে রাখতে চান কিনা, এই ধরনের কিছু সেটিংস আছে, এটা আসলে এত জরুরি না, আপনি দেখবেন। আর এখানে একটা অটোমেটিক কিছু ব্যাপার আছে, যেমন যখন উইন্ডো স্টার্ট দিবেন বেন্ডিক্যাম স্টার্ট হবে কিনা এটা আপনি বলে দিতে পারেন এখানে। আর আপনি যদি বলেন যে কম্পিউটার স্টার্ট হলেই রেকর্ড স্টার্ট হবে ফুল স্ক্রিন, এটা দিয়ে দিতে পারেন। কম্পিউটার স্টার্ট হলেই রেকর্ডিং স্টার্ট, আপনার চিন্তা করতে হবে না। আর যেটা হচ্ছে আপনি শিডিউল দিয়ে দিতে পারেন কখন আপনার রেকর্ডিং স্টার্ট হবে। বুঝছেন? কম্পিউটার স্টার্ট হওয়ার 30 মিনিট পরে আপনার রেকর্ডিং স্টার্ট হবে নাকি 1 ঘন্টা পরে। তো এটা যদি আপনি এখন দেন এরকম যে আমি 50 মিনিট পরে চাচ্ছি, বেলু আসলে আমাকে লিখতে দিচ্ছে না। নুরুদ্দিন ভাই এখানে লিখেন 50। জি স্যার, 50। 50 লিখলে দেখেন এখানে টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি 50 মানে হচ্ছে 5:41 আপনার স্টার্ট হবে, ঠিক না? জি স্যার। এরকমও বলতে পারেন আপনি যে সরাসরি 5:41 স্টার্ট হোক, একই কথা। যাই হোক তারপরে হচ্ছে যে এই ট্রেটা মিনিমাইজ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে যখন রেকর্ডিং স্টার্ট হবে, এটা দিতে পারেন। আপনি রেকর্ডিং দিলেই এটা অটোমেটিক নিচে চলে আসবে। এক্সাম্পল দেখেন আপনি, আমি এটা বন্ধ করে দিচ্ছি, এরকমই থাক। আমরা এখানে আরো কিছু কাজ আছে যে কতক্ষণ পরে বন্ধ হবে। বুঝছেন? আপনি টাইম বলে দিতে পারেন, আমার ক্লাস 1 ঘন্টার রেকর্ডিং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে। কিংবা আপনি বলে দিতে পারেন যে 2 জিবি হয়ে যায় ফাইলের সাইজ, তাহলে আমার রেকর্ডিং বন্ধ হয়। বুঝতে পারছেন? এখানে আসলে অনেক মজার কাজ আছে। এমনকি আপনি শাটডাউন কম্পিউটার বলে দিতে পারেন আফটার রেকর্ডিং। ধরেন আপনি বললেন যে আপনার রেকর্ডিং হবে 1 ঘন্টা, 1 ঘন্টা রেকর্ডিং শেষে কি হবে, আপনি বলে দিন কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। আফটার রেকর্ডিং যখনই কমপ্লিট হয়ে যাবে টাইম, আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। 1 ঘন্টা রেকর্ডিং এর পরে আপনার কম্পিউটার অন থাকবে না। বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি স্যার। তো তার মানে হচ্ছে কি এখানে আসলে অনেক ইন্টারেস্টিং কাজ আছে। বেন্ডিক্যাম আসলে ব্যাপক একটা স্ট্যাক। তো এরপরে আমরা দেখি এই জায়গাতে আমরা চলে যাচ্ছি, আমরা ক্যান্সেল দিয়ে দেব, এটা আমার দরকার নাই। এটা হচ্ছে একটা শিডিউল রেকর্ডিং। এখানে আসলে শিডিউল রেকর্ডিং আমরা এড করে রাখতে পারি, কখন থেকে রেকর্ড শুরু হবে, কখন শেষ হবে। ধরেন আমি ক্লাস করাই সকাল 10টা থেকে। আমি যদি এখানে বলে দেই যে আমার এই তারিখে 10টা থেকে রেকর্ডিং শুরু হবে এবং 11:30টায় রেকর্ডিং বন্ধ হয়, তাহলে আমাকে ক্লাস যখন শুরু হবে চিন্তা করতে হবে না বেন্ডিক্যাম রেকর্ডিং স্টার্ট দেব নাকি দেব না। আমি শিডিউল ঠিক করে রাখতে পারি। তো এক্সাম্পল কি বলবো, আজকে আমাদের হচ্ছে 9 তারিখ, আমরা দিলাম 10 তারিখে। কখন আমাদের ক্লাস হচ্ছে সকাল 10টায়। 10:54 রেকর্ডিং শুরু হবে, আর 11:54 রেকর্ডিং বন্ধ হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে এটা ডিউরেশন কতক্ষণ? 1 আওয়ার ডিউরেশন। আপনি এটা বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে বাড়াইলে এটাও বাড়বে, ঠিক না? তো আপনি যদি 1 আওয়ার ডিউরেশন দিয়ে ওকে দিয়ে দেন তাহলে আগামীকালকে
10:54 আমার রেকর্ডিং স্টার্ট হবে এবং 11:54 রেকর্ডিংটা ক্লোজ হবে। একবার যদি বলি একবার আমি যদি এভাবে ডেইলি বলি প্রতিদিন, যদি আমি যদি আমি উইকলি বলি, তাহলে আমি কিবারে বলে দিতে পারি যে আপনাদের ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, ঠিক না? এই ঠিক না? 3 দিন এই 3 দিন আমি বললাম যে আমার ক্লাসটা 10টা থেকেই হবে। ঠিক আছে? আর ঠিক আছে, আর 11টা পর্যন্ত 1 ঘন্টা ঘন্টা অটোমেটিক রেকর্ড হবে প্রতি সপ্তাহে 3 দিন। এই 3 দিন দেখেন আমার কোনো টেনশনই করতে হচ্ছে না। আফটার রেকর্ডিং কি করবে, কম্পিউটার বন্ধ করবে কিনা এটা আপনি বলে দিতে পারেন, মেন্ডিকেম থেকে এক্সিট করতে পারেন, এটা দরকার নাই আপাতত আমাদের। তো রেকর্ডিং এর টাইপ ফুল স্ক্রিন এটা বলে দিতে পারেন, সবকিছু বলে ওকে করে মানে দিবেন। তার মানে হচ্ছে কি এটা শিডিউল তৈরি করে রাখলাম আমি। বুঝতে পারছেন? জি স্যার। নুরুদ্দিন ভাই বুঝতে সমস্যা? জি না স্যার। সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? জি স্যার, অনেকবার শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি হঠাৎ করে মাইক্রোফোন অন করি, প্রতিদিন হয় যদি আপনাদের কথা শুনে নেই একটু। তো শিডিউলে দিলে দেখেন কি হয়, এখানে শিডিউলটা স্টার্ট হয়ে যায়। স্টার্ট রেকর্ডিং 17 ঘন্টা 3 মিনিট 54 সেকেন্ড, এত ঘন্টা পরে স্টার্ট হবে। বুঝতে পারছেন? ইন্টারেস্টিং না বিষয়টা? এখানে আসলে অনেক বিষয় আছে, আপনাদের আসলে একটু ডিটেইলসে আসলে আমাদের দেওয়ার সুযোগ নেই আমার মনে হয়, কারণ আমাদের টাইমের বিষয় আছে। আমরা জেনারেল থেকে ভিডিওতে একবার চলে যাই। আমরা একটা কাজ করতে পারি, কি বলেন? যেহেতু 6টা পর্যন্ত থাকবো, এনিডেক্স থেকে একবার বাইরে হয়ে যাই। নুরুদ্দিন ভাইকে স্টার্ট দিয়ে হ্যালো। জি স্যার। আচ্ছা, আমরা এই আপনার স্ক্রিন রেকর্ড থেকে আমি বাইরে হয়ে গেছি, আপনি আপনার কম্পিউটার কন্ট্রোল করেন, বুঝছেন? আপনার যে এই শেয়ারিং বন্ধ করে দেন। মোহাম্মদ সুহেল। জি স্যার। আমি কিন্তু ইংল্যান্ডে কিছু কম্পিউটারে কাজ করি বাংলাদেশে বসে, বুঝছেন? ওরা আমাকে কম্পিউটার নিয়ন্ত্রণ দিয়ে দরজা বন্ধ করে কাজে চলে যায়, আমি ঘন্টাখানেক কাজ করে কম্পিউটারটা বন্ধ করে রেখে দেই। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করি আমি, কিন্তু কম্পিউটারের মেরামতের কাজ মোটামুটি করি। আমি কোর্স করাই, হার্ডওয়্যার অ্যান্ড ট্রাবল শুটিং ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স আমি অনেক দিন ধরে করাই। তো কিছু কম্পিউটার মনে করেন আপনার বাসায় কম্পিউটারে প্রিন্টিং হয় না, আমাকে দেখিয়ে দিতে পারেন, এখান থেকে বসে আমি দেখে দিতে পারি কি সমস্যা। এই জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। কি বলেন? হ্যাঁ, এনিডেক্সের মাধ্যমে। এনিডেক্স মানে কি হচ্ছে, আপনার পুরো কম্পিউটারটাকে আমি চেয়ারে বসে আপনার বাড়িতে যে কাজ করব এটা এখানে বসেও করতে পারি, শুধু শাটডাউন করলে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলবো, বুঝছেন? যদি নেট ডিসকানেক্ট হয় নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলবো। শর্ত হচ্ছে কম্পিউটার পাওয়ার অফ করা যাবে না এবং ডিসকানেক্ট করা যাবে না, আর বাকি সব কিছুই আমি করতে পারি এনিডেক্স দিয়ে। এটা খুব ইন্টারেস্টিং। থিম ভিউয়ার আরেকটা সফটওয়্যার আছে, ওইটা দিয়েও করা যায়, থিম ভিউয়ার। তো ওইটা কি একটু বাড়ি সফটওয়্যার, যে জন্য হয় কি ওটা ইনস্টল করতে হয়, আর এনিডেক্স ইনস্টল করা লাগে না, অনলাইন থেকে এনিডেক্স দিয়ে কাজ সেরে ফেলা যায়। ইনস্টল করাও যায় কম্পিউটারে, না করলেও হয়, এটা শর্টকাট নিয়ে রাখা যায়। বুঝতে পারছি। তো বেন্ডিক্যামের কি আরো কিছু জিনিস দেখবেন? আরো কাজ আছে কিন্তু, এবং এটা আসলে আমাদের প্রফেশনালিজমের সাথে কিংবা আপনি যখন অনলাইন আর্নিংয়ে যাবেন এগুলার সাথে এটা সম্পর্ক আছে, বুঝতে পারছেন? অনেকে আপনাকে এই ধরনের কাজ দেবে যে এই মিটিংটা আপনাকে রেকর্ড করতে হবে, এই বিষয় নিতে হবে, মিটিং থেকে স্ক্রিনশট নিতে হবে, এই যে তথ্যগুলো আপনাকে কালেক্ট করতে বলবে লাইভ কোনো মিটিং থেকে, তখন কিন্তু আপনাকে এই রেকর্ডিংয়ের বিষয়গুলো বুঝতে হবে। জি স্যার, অবশ্যই। নতুবা আপনি ভুল করবেন, আপনি মনে হবে রেকর্ডিংয়ে স্টার্ট দিয়েছেন, পরে দেখা গেলো রেকর্ডিংয়ে স্টার্ট দেন নাই, তো ওইটা শিডিউল করে যদি রেখে দেন আপনি স্মার্টলি কাজটা করলেন। কি বলেন?
করতে হয়। তাইলে জি, স্যার। আমরা জিয়ের কি বলে এই ব্যান্ডি ক্যামের উপরে ছোট একটা ব্রেক দিয়ে আবার ক্লাস শুরু করি, কি বলেন? ওকে স্যার। হোয়াটসঅ্যাপে এটা দেওয়া যায় না ক্র্যাক ফাইলটা? হোয়াটসঅ্যাপে সাপোর্ট করে না। স্যার আমি ডাউনলোড করছি